Dear learners, you are always welcome to my English class, online class. Today I am going to teach you how to change assertive to interrogative without changing the meaning. Without changing the meaning. As far as you know, our life is like an ice cream. Our life is like an ice cream. Enjoy it before it melts down. জীবনটা যদি আইসক্রিমের মতো হয়, এটা কিন্তু ফোটায় ফোটায় ঝরে যাচ্ছে। এটাকে এনজয় করতে হলে এটাকে বিল্ড আপ করতে হবে। এই জন্য there is no way to kill away your valuable time. There is no way. কোনো অজুহাত চলবে না। এই করোনার অজুহাতে স্কুল বন্ধ, কলেজ বন্ধ, এই জন্য পড়াশোনা হচ্ছে না, এই সমস্ত অজুহাত দেখালে নিজেরই ক্ষতি হবে। এখন যেই পরিস্থিতি আছে এই পরিস্থিতির সাথে তাল মিলিয়ে আমাকে চলতে হবে। বাংলা একটা কথা আছে, যেই দেশের যেই বাও উবুতয়া নাও বাও। এখন আমার পরিস্থিতি যেইভাবে আছে আমার ওই পরিস্থিতি অনুযায়ী আমাকে চালায় নিতে হবে, পরিস্থিতি অনুযায়ী। এই কারণে স্কুল কলেজ ইউনিভার্সিটি খুলে 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 বলে আবার খোলা হচ্ছে না, কবে খুলে এখনো বলা যাচ্ছে না। কিন্তু সচেতন অভিভাবক মা বাবা তারা তাদের ছেলে মেয়েকে প্রপারলি গাইড করে তাদেরকে গ্রো আপ করার চেষ্টা করতেছে, ফিজিক্যালি, মেন্টালি, মরালি, সোশ্যাল, বিভিন্নভাবে। এবং যে সমস্ত শিক্ষার্থীরা সচেতন তারাও বসে নাই, তারা সংশ্লিষ্ট শিক্ষকের কাছে, সেটা বাসায় হোক, যেখানে হোক, বড় ভাইয়ের কাছে হোক, যার কাছে হোক, পড়তেছে, প্রাইভেট পড়তেছে, পড়ে শেখার চেষ্টা করতেছে, বসে নাই। স্কুল বন্ধে এই অজুহাতে বসে নাই। এই কারণে পিছনে তাকানোর কোনো সুযোগ নাই। ইচ অফ আস ইজ লাইক আ ড্রাইভার অফ আ রানিং কার। আমরা প্রত্যেকে একটা চলমান গাড়ির ড্রাইভারের মতো। এখন আমি গাড়ি ড্রাইভ করতেছি, ড্রাইভ করার সময় যদি আমি পিছনে তাকাই, পিছনে কি হলো, পিছনে তাকাই, আই হ্যাভ টু মিট সাডেন অ্যাক্সিডেন্ট অ্যান্ড ফেস দ্য হ্যাজার্ডস প্রবলেমস। এখন আমি যদি গাড়ি চালানোর সময় পিছনে তাকাই, অ্যাক্সিডেন্ট তো হবেই, পিছনে তাকানো যাবে না। লাইফটা রানিং, চলতে আছে, শেষটা কোথায় আমি জানি না, তুমিও জানো না, কারো জানা নেই। আমার এই রানিং গাড়ির ওই গন্তব্যস্থলে, ডেস্টিনেশনটা কোথায় আমার জানা নাই। থামা যাবে না, রানিং চলতে হবে, পরিস্থিতির দ্বারা এফেক্টেড হলে হবে না। যাই হোক, তা আজকে আমি তোমাদের চেঞ্জিং সেন্টেন্স নিয়ে আলোচনা করব। সেটা হলো অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ, এবং অর্থের কোনো চেঞ্জ করা যাবে না। খুব ইন্টারেস্টিং ব্যাপার এটা। এই অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ করতে হলে অর্থের চেঞ্জ যদি তুমি করতে না চাও, দেন ইউ হ্যাভ টু মেক অ্যাফার্মেটিভ টু নেগেটিভ, নেগেটিভ টু অ্যাফার্মেটিভ। হ্যাঁ বোধক বাক্যটাকে না বোধক করতে হবে, আর না বোধক বাক্যটাকে হ্যাঁ বোধক করতে হবে। এটা না করলে অর্থ চেঞ্জ হয়ে যায়। স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে আমাদেরকে এরকম এই অ্যাফার্মেটিভ, নেগেটিভ, অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভের একটা সেন্টেন্স ব্যবহার করে দেখাইছে। সারা দুনিয়াতে যত মানুষ এখন আছে, যারা চলে গেছে, যারা আসবে, সবাই যখন ওই আল্লাহর সামনে রূহ হিসেবে ছিল, তখন আল্লাহ সবাইকে জিজ্ঞেস করছে, যেটা আরবি ল্যাঙ্গুয়েজটা মোটামুটি এরকম, আলাস্তু বি রব্বিকুম, আমি কি তোমাদের রব নই? অ্যাম আই নট ইউর ক্রিয়েটর? দেখো প্রশ্নটা কিন্তু না বোধক, অ্যাম আই নট না দিয়ে কিন্তু প্রশ্ন করছে। আর সবাই যত রূহ ছিল ওই জগতে এক বাক্যে উত্তর দিচ্ছে, এক শব্দে, বালা, সার্টেইনলি, শিওরলি, অবশ্যই স্বীকার করে এসেছি, হ্যাঁ আপনি আমার রব, আপনি আমার সৃষ্টিকর্তা। দেখো এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো, আল্লাহ নায় প্রশ্ন করছে যাতে আমরা হায় উত্তর দিই। আল্লাহ কিন্তু ওই নায় প্রশ্ন করছে, হায় কিন্তু প্রশ্ন করে নাই, কারণ এটা স্বাভাবিক। এটা হায়ের প্রশ্নে না উত্তর আসে, নায়ের প্রশ্নে হায়ের উত্তর আসে। এটা হলো ইন্টারোগেটিভের বৈশিষ্ট্য। ফর এক্সাম্পল,
তোমার বাসায় যদি কোনো মেহমান আসে, মেহমানকে যদি তুমি এভাবে প্রশ্ন করো, কি আজকে থাকবেন, তাহলে ওই মেহমান ভালো করে বুঝে যাবে তোমার তাকে রাখার ইচ্ছা নাই, তোমার এন্টারটেনমেন্ট করার ইচ্ছা নাই, তোমার আন্তরিকতায় ঘাটতি আছে। কারণ তুমি প্রশ্ন করছো হাই, কি আজকে থাকবেন, প্রশ্ন কিন্তু হাই, মেহমান থাকবে না, মেহমান চলে যাবে, তোমার আন্তরিকতা বুঝে গেছে। আর যদি প্রশ্নটা এভাবে করতে, কি ব্যাপার আজকে থাকবেন না, থাকবেন না আজকে, তো সে বুঝে যাবে তোমার রাখার আন্তরিকতা আছে। কারণ তুমি প্রশ্নই করছো নাই, প্রশ্ন যেহেতু নাই করছো, দ্যাট মিনস ইউ আর্নড অ্যাফার্মেটিভ আনসার ফ্রম ইউর গেস্ট। মেহমান বুঝে গেছে সে চাচ্ছে আমি যাতে থাকি, এই আন্তরিকতা বুঝে গেছে। এই জন্য তো এত কথা আলোচনা করতেছে, এই কারণে ওইটা সহজ করার জন্য। হায়ের প্রশ্ন নায়ে হবে, নায়ের প্রশ্ন হায়ে হবে, তাহলে অর্থ ঠিক থাকবে। আর যদি এটা ব্যতিক্রম হয় অর্থ ঠিক থাকবে না। লেটস লার্ন ফ্রম দি ব্ল্যাকবোর্ড। দেখো আমরা এখন ব্ল্যাকবোর্ডে চলে যাচ্ছি। দেখো এখানে 1 নম্বর রুলে লেখা আছে নট বাদ দিয়ে নটের পূর্বে ভার্বটি বাক্যের শুরুতে লিখে সব সময় বাক্যের শেষে প্রশ্নবোধক চিহ্ন দিয়ে অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ হয়, এতে বাক্যের অর্থের পরিবর্তন হয় না। এটা হলো মূল নিয়মটা। আমি যদি আবার একটু ফিরে আসি এই আলোচনাতে, যে বইয়ের মধ্যে কিন্তু এই সমস্ত নিয়ম লেখা আছে, বইয়ে লেখা আছে। আমি বই থেকে একটু বের হয়ে আসছি। আমি এমনভাবে নিয়মটা লিখছি যাতে তোমরা সেন্টেন্স দেখলেই যাতে করতে পারো। আমি নিয়মটাকে এমনভাবে প্রেজেন্টেশন করার চেষ্টা করতেছি যে দুর্বল থেকে দুর্বলতম ছাত্র যে বাক্যের অর্থ বুঝে না, কি বললো অর্থ আমি কিছুই বুঝতেছি না, এরকমও যদি হয়, তুমি যদি আমার এই নিয়মটা অ্যাপ্লাই করো, বাক্য অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ হতে বাধ্য, অবশ্যই হবে যদি আমার নিয়মটা অ্যাপ্লাই করো। এখন এই টিচিং মোডটা যদি ইজি হয় আর তোমার ওই তোমার চাহিদা অনুযায়ী হয়, তাহলে এই জিনিসটা সহজ হবে। এই জন্য আমি তোমার রুচি অনুযায়ী, তোমার চাহিদা অনুযায়ী রুলটা লেখার চেষ্টা করছি। তাহলে আমি যদি আরও সহজভাবে বলি, বাক্যের মধ্যে যদি নো বা নট দেখো, বাক্যে কি আছে, নো আছে অথবা নট আছে, নো বা নট আছে, তারপরে তার আগে একটা ভার্ব আছে, তার আগে একটা ভার্ব আছে, নো বা নটটাকে উঠাই দিবা, আর নো বা নটের আগে যে ভার্বটা আছে ওটা সবার আগে লিখে দিবা। তোমার তো বাক্যের অর্থ বোঝার দরকার নেই। মানে এই কথা এই জন্য বলতেছি যে বাক্যের অর্থ তো বুঝতে হবে এবং ইংরেজি ভালো মতো শিখতে হলে, যে টু গেট চেরিশ মার্কস, ওই বাক্যটাকে সঠিক করার জন্য এত বিস্তারিত চিন্তা করার দরকার নেই। নো নট বাট তার আগের ভার্বটা সবার আগে হবে। এইভাবে আমি এখানে লিখছি বোর্ডে। দেখো এই যেখানে দেখো, এখানে এটা হলো ইজ নট, এই যে বি ভার্বের পরে নট, আবার এখানে ডোন্ট ডু এর পরে নট, এখানে ওন্ট হলো উইলের পরে নট, উইলের পরে নট, অর্থাৎ ভার্বের পরে নট আছে। একটা বিষয় হলো এখানে অক্সিলারি ভার্ব, বি ভার্ব, মডেল ভার্ব, এর বাইরে অন্য কোনো ভার্ব থাকলে হবে না। অক্সিলারি ভার্ব, বি ভার্ব, মডেল ভার্ব, এর বাইরে অন্য কোনো ভার্ব থাকলে হবে না। তাহলে এগুলোর সাথে যদি নট থাকে, নটটাকে উঠাই দেবো, ভার্বটাকে সবার আগে লিখবো। দেখো তাই করা হয়েছে। এই যে দেখো, এই যে ইজ নট, আমি নটটাকে বাদ দিয়ে দেবো, নট বাদ দিয়ে ইজটাকে সবার আগে লিখবো। এই যে দেখো, আওয়ার লাইফ ইজ নট আ বেড অফ রোজেস, আমাদের জীবনটা ফুল সজ্জা নয়, আমাদের জীবনটা ফুল সজ্জা নয়। তাহলে এটাকে প্রশ্ন করা হলো, ইজ আওয়ার লাইফ আ বেড অফ রোজেস, ইজ আওয়ার লাইফ আ বেড অফ রোজেস, আমাদের জীবন কি ফুল সজ্জা? এখন এটাতে কি করা হলো, নটটাকে বাদ দিলাম, নটের আগে যে বি ভার্বটা আছে, ফাইনাল ভার্বটা আছে, ওটাকে সবার আগে লিখলাম। যেভাবে ব্যাখ্যা করছি ঠিক ওইভাবে কিন্তু লিখলাম। এরপরে দেখো, উই ডোন্ট স্পিক ইল অফ আদার্স, আমরা অপরের নিন্দা করি না, গীবত করি না, অপরের নিন্দা করি না, গীবত করি না। গীবতটা অনেক সময় ঘি ভাতের মতো মনে হয়, পরচর্চা করতে খুব মজা লাগে, এটা থেকে বাঁচা অনেক কষ্টের ব্যাপার, বাঁচতে হবে এটা থেকে। তাহলে এখানে এই ডু নট আছে, তো ডু নটের মধ্যে থেকে নটটাকে বাদ দিলাম, সবার আগে লিখলাম ডু, ডু লিখে ডু উই স্পিক ইল অফ আদার্স, ডু উই স্পিক ইল অফ আদার্স, আমরা কি অপরের নিন্দা করি, আমরা কি পরচর্চা করি? এখানে কি করলাম, তাহলে নট বাদ দিয়ে ডুটাকে সবার আগে নিয়ে আসছি, অর্থাৎ নট বাদ দিয়ে নটের আগে
যেই ভার্বটা থাকবে সেটা আগে লিখে দিলেই হবে। যেমন মনে করো আছে ডেয়ার নট, DARE, ডেয়ার নট। অধিকাংশ ছাত্রছাত্রী ডেয়ার শব্দটা সম্পর্কে পরিচিত না। ইজ নট, এম নট, আর নট, উইল নট এটার সাথে পরিচিত, কিন্তু ডেয়ার নটের সাথে পরিচিত না। ডেয়ার নট, DARE। তোমার পরিচিত হওয়ার দরকার নাই, তো তুমি আমার নিয়মটা অ্যাপ্লাই করো না। ডেয়ার নট, নট বাদ দাও, ডেয়ার সবার আগে লেখো। নিড নট, নট বাদ দিয়ে নিড সবার আগে লেখো। ঠিক একইভাবে ধরো যে এখানে এভাবে আছে, এভাবে যদি থাকে যে এখানে আছে বাক্যে যদি ডাজ নট থাকে, নট বাদ দিয়ে সবার আগে ডাজ। কান্ট থাকলে নট বাদ দিয়ে সবার আগে ক্যান। তারপরে নট বাদ দিয়ে সবার আগে শুড, নট বাদ দিয়ে সবার আগে মে। একইভাবে নট বাদ দিয়ে আর, নট বাদ দিয়ে হ্যাভ, নট বাদ দিয়ে হ্যাজ, নট বাদ দিয়ে হ্যাড, নট বাদ দিয়ে কুড, নট বাদ দিয়ে মাস্ট। এভাবে লিখে তো সবার আগে বাক্য হয়ে গেছে। এটা হলো 1 নাম্বার নিয়ম। আশা করি তোমরা বুঝতে পারছো এই নিয়মটা। এরপরে আসো 2 নাম্বার নিয়ম। 2 নাম্বার নিয়ম হলো 2 নাম্বার নিয়মে অক্সিলারি ভার্ব থাকবে, বি ভার্ব থাকবে, কিন্তু নট থাকবে না। যেহেতু বৈশিষ্ট্য হলো হাটাকে না করতে হয়, নাটাকে হা করতে হয়, তাহলে এখানে নট, নো ছাড়া বাক্যে অক্সিলারি ভার্ব, বি ভার্ব, মডেল ভার্ব থাকলে প্রদত্ত ভার্বটি প্রথমে লিখে তার সাথে এনটি যোগ করতে হবে। যেমন এখানে আছে ম্যান ইজ কিউরিয়াস বাই নেচার, বাক্যটা তো হ্যাঁ বোধক, অ্যাফার্মেটিভ। এই কারণে এটাকে আমরা নেগেটিভে নিয়ে আসতেছি। এই ফাইনাইট ভার্বটা সবার আগে নিয়ে আসলাম, এর সাথে নট যোগ করলাম। নট যোগ করাতে ইজন্ট ম্যান কিউরিয়াস বাই নেচার, ইজন্ট ম্যান কিউরিয়াস বাই নেচার, এই ইজটাকে সবার আগে এনে নট দিয়ে দিলাম। আবার এখানে এই হ্যাভ আছে, হ্যাভটাকে সবার আগে এনে নট দিয়ে দিলাম। হ্যাভেন্ট আই ট্রাইড মাই বেস্ট টু সলভ ইট, আমি কি এটা সমাধান করার জন্য সর্বাত্মক চেষ্টা করিনি। এখানে এভাবে চলে আসলো। অর্থাৎ প্রথম যে 1 নাম্বার নিয়মটা ছিল ওটা ছিল না বোধক, ইন্টারোগেটিভ হলো হ্যাঁ বোধক। এখন যে নিয়মটা এটা হলো হ্যাঁ বোধক, ইন্টারোগেটিভ হচ্ছে না বোধক। এবং অক্সিলারি ভার্ব, বি ভার্ব, মডেল ভার্ব এটাকে সবার আগে এনে এটার সাথে নট যোগ করতে হবে। 1 নাম্বার রুলে নট বাদ দিতে হবে, 2 নাম্বার রুলে নট যোগ করতে হবে। এইভাবে করলে এটা হয়ে যাবে। আসো আমরা 3 নাম্বারে চলে আসি। 3 নাম্বারে লেখা আছে যদি বাক্যে অক্সিলারি ভার্ব, বি ভার্ব, মডেল ভার্ব না থাকে, ছাড়া অন্য কোনো ভার্ব থাকে। অন্য কোনো ভার্ব বলতে কি বোঝায়? রেড, গো, প্লে, ট্রাই, হেল্প, ইট, সি, ওয়াচ এই জাতীয় ভার্ব যেগুলো আছে, এই ধরনের ভার্ব যদি থাকে তাহলে কি করতে হবে? তাহলে 3টা নিয়ম আছে। এটাকে 3 ভাগে ভাগ করা যায়। তো এটা হলো, এটার মধ্যে থাকবে অক্সিলারি, বি ভার্ব, মডেল। আর এটার মধ্যে না থাকলে কি হবে? বাক্যে অক্সিলারি নাই, বি ভার্ব নাই, মডেলস নাই, তাহলে কি হবে দেখো। তখন হবে মূল ভার্বের ক্ষেত্রে যদি বাক্যে মূল ভার্ব থাকে তাহলে শুরুতে লিখবা ডোন্ট। মূল ভার্ব থাকলে সবার আগে লিখতে হবে ডোন্ট। আর যদি ভার্বের সাথে এস, ইএস, আইএস থাকে সবার আগে হবে ডাজন্ট, সবার আগে ডাজন্ট। আর যদি ভার্ব টু থাকে পাস্ট টেন্স তো সবার আগে হবে ডিডন্ট। তাহলে 3টা নিয়ম। মূল ভার্ব থাকলে, অরিজিনাল ভার্ব থাকলে, বেস ফর্ম অফ ভার্ব থাকলে, প্রেজেন্ট ফর্ম অফ ভার্ব থাকলে তখন কি হবে? সবার আগে লিখতে হবে ডোন্ট। আমি যদি আরো ইজি করে বলি, মূল ভার্ব থাকলে সবার আগে ডোন্ট লিখলে হবে, আর বাক্যটা কিছুই করতে হবে না। মানে একটা বাক্য দেখতেছো যে মূল ভার্ব আছে, কিছুই করার দরকার নেই, সবার আগে ডোন্ট লিখে দাও। আর যদি ভার্বের সাথে এস থাকে এখানে কাজ আছে, সবার আগে ডাজেন্ট লিখে সাবজেক্টের পরে ভার্বের মূল ফর্ম হবে। সবার আগে ডিডন্ট লিখে সাবজেক্টের পরে মূল ফর্ম হবে। দেখো যেভাবে করা হয়েছে, এই যে আমি एग्जांपल দেখাচ্ছি। উই লাভ বাংলাদেশ, আমরা আমাদের বাংলাদেশকে ভালোবাসি, এটা হলো মূল ভার্ব। যার কারণে সবার আগে ডোন্ট লিখলাম, ডোন্ট। উই লাভ বাংলাদেশ, যে ডোন্ট লেখার পরে হুবহু পুরো বাক্যটা কিন্তু লেখা হয়েছে, বাক্যের কোনো চেঞ্জ করিনি। ডোন্ট উই লাভ বাংলাদেশ। আবার এখানে স্টার্স টুইঙ্কল ব্রাইটলি, এখানে টুইঙ্কল এটা মূল ফর্মে আছে, তাহলে মূল ফর্মে থাকলে এখানে কি হবে? ডোন্ট হবে। ডোন্ট স্টার্স টুইঙ্কল ব্রাইটলি, অর্থাৎ ডোন্ট লেখার পরে যেই বাক্যটা দেয়া থাকে ওটার কিঞ্চিত পরিবর্তন হয় না, হুবহু বসায় দিলে হবে। এরপরে আসো যেটা ভার্বের সাথে এস, সাকসেস ডিপেন্ডস অন ডিলিজেন্স, সফলতা নির্ভর করে কঠোর পরিশ্রমের উপরে। সফলতা, তাহলে এই যে ভার্বের সাথে এস আছে,
যেহেতু ভার্বের সাথে এস আছে এই কারণে সবার আগে ডাজেন্ট। ডাজেন্ট সাকসেস ডিপেন্ড, দেখো খেয়াল করো ডিপেন্ডের সাথে কিন্তু এখন আর এস নাই, মূল ভার্ব হয়ে গেছে। সবার আগে ডাজেন্ট বসলে ভার্বের মূল ফর্ম বসে, বেস ফর্ম বসে, প্রেজেন্ট ফর্ম বসে, ভার্বের সাথে এস আইএস রাখা যাবে না। ইট ফ্লাইস ফ্রিলি, এটা স্বাধীনভাবে উড়ে। এখন এই যে ফ্লাইস আইএস আছে, আইএস বাদ দিয়ে ওয়াই আনতে হবে, এখানে দেখানো হয়েছে আইএস বাদ দিয়ে ওয়াই এনে মূল ফর্ম করতে হয়। ফ্লাইস থেকে ফ্লাই, ফ্লাইস থেকে ফ্লাই, এখানে যে আইএস বাদ দিয়ে ফ্লাই হলো। তাহলে সবার আগে ডাজেন্ট, কেন ডাজেন্ট? ভার্বের সাথে আইএস আছে। ডাজেন্ট ইট ফ্লাইস না কিন্তু ফ্লাই, ডাজেন্ট ইট ফ্লাই। তাহলে এখানে ডাজেন্ট, এখানে যদি ডাজেন্ট লিখি এই ডাজেন্ট লেখার কারণে এখানে ইট লিখে এটা ফ্লাই হয়ে যাবে, ফ্লাই হয়ে যাবে এটা। দেখো আবার আরেকটা নিয়ম যে পাস্ট টেন্সের কথা বলছে, she tried hard to do it, এই ট্রাইডটা হলো পাস্ট টেন্স। পাস্ট টেন্স থাকলে সবার আগে ডিডেন্ট, তাহলে সবার আগে ডিডেন্ট she, এখন কিন্তু ট্রাইড লেখা হয়নি কিন্তু ট্রাই মূল ফর্ম, ট্রাইড থেকে ট্রাইড। ডিডেন্ট she try hard to do it, অর্থাৎ ডু, ডিড, ডাজ কোনো বাক্যের শুরুতে বসলে ওই বাক্যে সাবজেক্টের পরে কোনো পরিবর্তন হয় না, এটা হলো একটা গুরুত্বপূর্ণ নিয়ম। ডু, ডিড, ডাজ বসলে ওই বাক্যে প্রিন্সিপাল ভার্ব যেটা ওটার কোনো পরিবর্তন হয় না, মেইন ফর্মে বসবে। ডু, ডিড, ডাজ এর আরেকটা বিশেষ ব্যবহার আছে, ওটা প্রশ্ন ছাড়া অনেকে এটা তোমরা কনফিউজড হয়ে যাও। যেমন মনে করো তোমার বাসায় তোমার বন্ধু এসছে, বন্ধুকে যদি তুমি এভাবে বলো কাম ইন, ভিতরে আসো, কাম ইন, ভিতরে আসো। এখন যদি তুমি এটাকে এভাবে না বলে যদি এভাবে বলো ডু কাম ইন, ডু কাম ইন, এটা কিন্তু ইন্টারোগেটিভ না। আবার এটা মনে করো না যে আনোয়ার স্যার বলছে বাক্যের শুরুতে ডু, ডিড, ডাজ মানে ইন্টারোগেটিভ না, এটা কিন্তু ইন্টারোগেটিভ না। এটা হলো বাক্যের মধ্যে জোর দেওয়ার জন্য, কথার মধ্যে আন্তরিকতা আনার জন্য। তোমার বন্ধুকে তুমি বলছো আরে ভিতরে এসোই না, আরে ভিতরে এসোই না, ডু কাম ইন মানে আরে ভিতরে এসোই না, এখানে ডু দিয়ে কিন্তু বাক্যের মধ্যে জোর দেওয়া হচ্ছে, ডু দিয়ে। এই কারণে বাক্যের শুরুতে ডু থাকলে ইন্টারোগেটিভ হবে এমনটা নয়, খেয়াল করতে হবে, এখানে জোর দেওয়া বোঝাচ্ছে এখানে। তাহলে এটা হলো আমার 3 নাম্বার নিয়ম। আমি 4 আর 5 চলে যাচ্ছি। 4 নম্বরে আছে খুব ইজি ভাবে লেখা হয়েছে, একেবারে 2-3 মিনিটের মধ্যে শেখার মতো। যদি বাক্যের শুরুতে নান, নোবডি, নো ওয়ান থাকে বাক্যের শুরুতে, এটা থাকলে এটাকে বাদ দিয়ে দিবা, বাদ দিয়ে সেই জায়গায় হুম লিখলে আর কিছুই করতে হবে না, আর কিছুই করতে। যদিও এই নিয়মটা বইয়ের মধ্যে অন্যভাবেও থাকতে পারে, আমি যেটা বলছি ওইভাবেই শিখো। যদি বাক্যের শুরুতে 3টা শব্দ নোবডি, নো ওয়ান, না, এটাকে বাক্য থেকে উঠায় ফেলবা, লিখবা না, ওই জায়গাতে হু বসায় দেবে, ওই জায়গাতে হু বসায় দিলে ইন্টারোগেটিভ হয়ে যাবে। নান ক্যান অ্যাভয়েড ডেথ, কেউ মৃত্যুকে এড়াতে পারে না, হু ক্যান অ্যাভয়েড ডেথ, এখানে হু দিয়ে দিয়ে হলো। নান বিলিভস আ হিপোক্রিট, কেউ ভণ্ডকে বিশ্বাস করে না, তাহলে এখানে তুমি হু দিয়ে দাও। নান থাকতে পারে, নোবডি থাকতে পারে, নো ওয়ান থাকতে পারে, যেটাই থাকুক ওই জায়গাটাতে হু দিলেই হবে। সহজভাবে বোঝার চেষ্টা করো, সহজটাকে সহজভাবে বোঝার চেষ্টা করো, ওখানে হু দিলেই হবে। শেষ, এই নিয়ম শেষ, আর কিছু নাই। 4 নম্বর নিয়ম এতটুকুই, এই জায়গাতে হু দিলেই হবে। 5 চলে আসে এভরিবডি, এভরিওয়ান, এবং এরপরে ভার্বের সাথে এস, ইএস, আইএস থাকলে তোমার কাজ হলো এভরিবডি বাদ দিয়ে দিবা, এভরিওয়ান বাদ দিবা, বাদ দিয়ে ওই জায়গাতে লিখবা হু ডাজ নট। হু ডাজ নট লিখে মূল ভার্ব হবে, ভার্বের সাথে এস থাকবে না। কারণ কি, আমি একটু আগেই বলেছিলাম যে বাক্যে ডু, ডিড, ডাজ বসলে ভার্বের সাথে এস থাকে না, এই জন্য আমি এস রাখবো না, মূল ভার্ব হবে। তাহলে এখানে আছে এভরিওয়ান লাইকস আ গুড স্টুডেন্ট, সবাই ভালো ছাত্রকে ভালোবাসে। তাহলে এখানে এভরিওয়ান বাদ দিয়ে হু ডাজ নট, ভার্বের সাথে এস রাখি নাই, ভার্বের সাথে এস রাখা যাবে না, এই এস বাদ হলো লাইক। হু ডাজ নট লাইক আ গুড স্টুডেন্ট, হু ডাজন্ট লাইক আ গুড স্টুডেন্ট, এখানে লাইকটা মূল ফর্মে আছে। ঠিক একইভাবে এভরিবডি উইশেস টু বি হ্যাপি, তাহলে এভরিবডি বাদ দিয়ে হু ডাজ নট, এরপরে ভার্বের শেষে ইএসটা বাদ হয়ে যাবে, মূল ভার্ব উইশ, উইশ, হু ডাজ নট উইশ টু বি হ্যাপি, হু ডাজ নট উইশ টু বি হ্যাপি লিখে প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে। আচ্ছা, যদি এমন হয় যে এভরিবডি, এভরিওয়ান আছে কিন্তু ভার্বের সাথে এস নাই, তখন কি হবে? তখন এই যে এটা দেখো, ভার্বের সাথে এস, ইএস, আইএস না থাকলে হু
প্লাস প্রদত্ত প্রথম ভার্ব, হু প্লাস প্রদত্ত প্রথম ভার্ব, এরপরে নট দিলেই হবে। যেমন এখানে আছে এভরিওয়ান হ্যাজ ডান ওয়েল, এভরিওয়ান হ্যাজ ডান ওয়েল, এখানে কিন্তু ভার্বের সাথে এস এস নাই, তাহলে তোমার কাজ হলো এভরিওয়ান বাদ দিয়ে হু। এরপরে প্রথম, এখানে দুইটা ভার্ব আছে, এই একটা, প্রথম ভার্বটাকে নিয়ে আসতে হবে, প্রথমটাকে নিয়ে আসতে হবে। হু হ্যাজ, এরপরে নট, হু হ্যাজ নট ডান ওয়েল, হু হ্যাজ নট ডান ওয়েল। আবার এখানে হু ইজ নট, ইজ আছে, ইজ আনতে হবে, হু ইজ নট রেসপন্সিবল ফর দিস। এ হলো এই উল্লেখযোগ্য 5টা নিয়মে অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ আমি ইন অ্যান ইজি ওয়ে সহজভাবে তোমাকে শেখানোর চেষ্টা করলাম। তোমার কাজ হলো তুমি নিয়ম অনুযায়ী তোমার বাসায় যে বই আছে, গ্রামার বই, অ্যাডভান্স লার্নার্সের বইয়ের মধ্যে দেখবা যে বই আছে, এক্সারসাইজ আছে, ওই এক্সারসাইজগুলো এই নিয়মে করার চেষ্টা করো। যেগুলো করতে পারবে না ওগুলোর আরও কিছু নিয়ম আছে। তো আজকে 5টা নিয়ম নিয়ে আলোচনা করলাম, পরবর্তী কোনো ক্লাসে আরও নিয়ম নিয়ে আলোচনা করা হবে। এই নিয়মগুলো অনুযায়ী ভালো মতো পড়ে নিয়মের সাথে মিলিয়ে এক্সারসাইজগুলো করার চেষ্টা করো। এগুলো সময় সুযোগ হলে এগুলো চেক করে দেওয়া হবে। আজকে তোমাদের সাথে ক্লাস এ পর্যন্তই, পরবর্তী ক্লাসে তোমাদেরকে স্বাগত জানিয়ে আজকে এই পর্যন্ত শেষ করতেছি। আল্লাহ হাফেজ।